ভারতে চলমান আন্দোলন নিয়ে আরও আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মামুন। ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমরা শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, ভারতের বর্তমান আন্দোলনে ছাত্রদের সমর্থনে এখন অনেকেই রাস্তায়। এর চূড়ান্ত ফল কি হতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এবং ভারতে যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটা ইউরোপীয়দের মতো না হলেও অনেকটা সুসংহত। কারণ এখানে গণতন্ত্র আহ ঠিক, যে কোনো বিচারেই আমাদের দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের থেকে অনেকটা প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। এবং ভারতে আপনি দেখবেন যে গত ৭৯ বছরের ইতিহাসে ভারতে দুটো ঘটনা আমরা কখনো ঘটতে দেখিনি। এক, কখনো সামরিক শাসককে ক্ষমতায় আসতে দেখিনি। দ্বিতীয়ত, কোনো গণ অভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকারের পতন হতে আমরা দেখিনি। ভারতে যে কোনো ধরনের সরকার পতন ঘটেছে নিয়মতান্ত্রিক পদ্ধতি। সুতরাং বর্তমানে যে আন্দোলনটা ঘটছে, এই আন্দোলনটা একটা বিশ্বভিত্তিক আন্দোলন। প্রধানত হচ্ছে যে শিক্ষা সংস্কার, এটি একটি বাস্তবতা এবং সরকারও এই বাস্তবতাকে স্বীকার করে নিয়ে তার ভারত সরকার সেই কার্যক্রম শুরু করেছে। সুতরাং আপাত দৃষ্টিতে যেটা আমরা মনে করছি, আন্দোলনের যে গতি প্রকৃতি এবং আন্দোলনের যে ধাপগুলো এবং আন্দোলনের যে কৌশলগুলো প্রয়োগ করা হয়েছে, সেগুলো সাম্প্রতিক বিভিন্ন দেশে যে কালার রেভলিউশন আছে, সেই রেভলিউশনের সাথে এই আন্দোলনের প্রক্রিয়া মিল আছে। কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশ, শ্রীলঙ্কা বা অন্যান্য দেশে যে কালার রেভলিউশন গুলো হয়েছে, সেই সমস্ত দেশের গণতন্ত্র, সমাজ ব্যবস্থা, জনমত গঠন প্রক্রিয়া ভারতের প্রক্রিয়াটার মধ্যে কিন্তু মৌলিক কিছু পার্থক্য রয়েছে। সুতরাং এখান থেকে আমার যেটা মনে হয় যে এটার প্রভাব হয়তো পরবর্তীতে ২০২৭ বা ২৮-এ যে রাজ্য সরকারের নির্বাচনগুলো আছে সেখানে হয়তো প্রভাব পড়তে পারে, বা ২০২৯-এ যে জাতীয় নির্বাচন আছে ভারতের, সেখানে হয়তো প্রভাব পড়তে পারে। কিন্তু বাংলাদেশ বা অন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মতো যেরকম গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটেছে, সেরকম হয়তো এখানে নাও ঘটতে পারে। এর একটা প্রধান কারণ হলো, আপনারা দেখেন যে ভারতের যে বর্তমান সরকার, যদিও এটা কোয়ালিশন সরকার, এবং এই কোয়ালিশন সরকার হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত শরিক দলগুলো কিন্তু সরকারের যে মোদী সরকারের সাথেই একাত্ম হয়েই কিন্তু কাজটা করছে। এবং এই আন্দোলনকে একটা নেতৃত্ব দিয়ে সরকার বিরোধী আন্দোলনে নেয়ার জন্য একক কোনো কিন্তু সেই শক্তিটা নেই। যদিও ককরোচ পার্টি যেটা ঘটেছে, এটা একটা অনলাইন অ্যাক্টিভিস্ট ভিত্তিক একটা সংগঠন, এবং এটা কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে ভারতের ইয়াং জেনারেশনকে উদ্দীপ্ত করেছে। কিন্তু ভারতের কিন্তু রাজনীতি শুধুমাত্র ইয়াং জেনারেশন নিয়ন্ত্রণ করে না, এখানে অনেক ধরনের পকেট আছে। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই আন্দোলনটা আপাত দৃষ্টিতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়, এবং এখন পর্যন্ত এটা শান্তিপূর্ণই আছে। এবং যে কোনো গণ অভ্যুত্থান শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কিন্তু সরকার পতন ঘটায় না, এটা একটা পর্যায়ে সহিংস পর্যায়ে না যাওয়া পর্যন্ত সেই আন্দোলন কিন্তু সফল হয় না। ভারতের এই আন্দোলনটা আমার মনে হয় না যে সহিংস পর্যায়ে যাবে বা যেতে দেয়া হবে। কারণ ভারতের জনমত অন্যান্য দেশের মতো এত না, তাদের মধ্যে দেশপ্রেম অত্যন্ত শক্তিশালী। তারা রাষ্ট্রের স্বার্থ, জাতীয় স্বার্থটাকে দলীয় স্বার্থের উপরে প্রাধান্য দেয়। সুতরাং আমার মনে হচ্ছে যে এটা একটা ব্যাপক সচেতনতা সৃষ্টি করবে। মোদী সরকার একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছে, এবং তাদের এই চ্যালেঞ্জের কারণে হয়তো বা রাজনৈতিকভাবে ব্যাপক ক্ষতি হবে। কারণ তারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আছে, কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও যে রাষ্ট্র এবং সরকারের মধ্যে, প্রশাসনের মধ্যে যে দুর্নীতি এবং যে প্রাতিষ্ঠানিক যে অদক্ষতা আছে, এগুলো তারা দূর করতে পারেনি। এইটা একটা ব্যাপক তাদেরকে রাজনৈতিক চাপে ফেলবে। কিন্তু সেটার জন্য আমার মনে হয় না যে এটা সহিংস দিকে যাবে আর কি, আমার যেটা মনে হচ্ছে। জি, ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মামুন, আমরাও আশাবাদী যে সহিংসতা হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য।